খাতায় কলমে ভাদ্র মাস ঢুকলেও শ্রাবণের ঘোর এখনো কাটেনি। থেকে থেকে এক নাগারে বৃষ্টি, সঙ্গে মেঘের গুরু গম্ভীর গর্জন। এ ঘর থেকে ও ঘর যেতেই ভিজে চুপসে যাচ্ছে লোক। এ সময় বেশ নিরাপদ আশ্রয়ে বসে গরম গরম চা আর তেলে ভাজা সহযোগে ভূতের গল্পের তো কোনো তুলনাই হয় না। আর আমাদের ভট্টাচার্য মশাই মানে তান্ত্রিক প্রবর বগলাচরণ ভট্টাচার্য থাকতে ভৌতিক বা অলৌকিক গল্পের কোনো অভাব কোনো কালেই হয় না। কিন্তু আজ ভট্টাচার্য মশাই অনুপস্থিত। বয়স্ক লোক, হয়তো এই দুর্যোগে বেরোতে কোনো সাহস করেননি, অথবা হতে পারে ওনার বৌমা বেরোতেই দেননি। তা বলে গল্প কিন্তু থেমে নেই, যে যার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে চলেছে। যদিও এগুলো যে কারোর জীবনে কদাচ ঘটেছে বা ঘটেনি তা আমরা বেশ জানি। একমাত্র সত্যিকারে কোনো ভৌতিক অভিজ্ঞতা শুনতে হলে ভট্টাচার্য মশাই শেষ ভরসা। ভূত, প্রেত আর ডাকিনী পিশাচ এই নিয়েই তার কারবার। কেমন আছো বন্ধুরা? তোমাদের জন্য আরো একবার হাজির হয়েছি বাংলা সাহিত্যের আরো একটি সুন্দর গল্প নিয়ে। অভিপ্সা আর স্ট্রং ডিজায়ার চ্যানেলে আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক শ্রী সুব্রত মজুমদারের কলমে বিহাঙের পথে। শুনতে থাকো তোমরা। যদিও ভট্টাচার্য মশাই নিজের বিশ্বাস কারোর ওপরে চাপিয়ে দিতে কোনো কালেই চান না, তবে কেউ যদি কখনো কোনো কুমন্তব্য করে তবে তাকে হাতে কলমে ভূত দর্শন করাতে কোনো দ্বিধা করেন না ভট্টাচার্য মশাই। এরকম বহু ঘটনার আমি সাক্ষী। ভট্টাচার্য মশাইকে চ্যালেঞ্জ করে বহুজনকে লেজে গোবরে হতে হয়েছে, পা ধরে ক্ষমাও চাইতে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। যাই হোক, এরকমই একজন হলো দীনকৃষ্ণ সামন্ত। দীনকৃষ্ণ কোনো কালেই অলৌকিককে বিশ্বাস করে না। সে বলে, ওরকম গুল গল্প দিয়ে দিয়েই তো ধর্মগুরুরা জাঁকিয়ে বসেছে। ভূত আর ভগবান দুটোই কাল্পনিক চরিত্র, আলাবোলা মানুষকে ভয় দেখানোর একটা পদ্ধতি। ভট্টাচার্য মশাই কিছু বলেন না। তিনি দীনকৃষ্ণের একটা কথারও কোনো প্রতিবাদ করেন না। আমি একান্তে জিজ্ঞেস করতে ভট্টাচার্য মশাই বলেন, বুঝলে, যার যা বিশ্বাস, আমি কে যে ওর বিশ্বাসে আঘাত হানবো? যেদিন সময় আসবে সেদিন আপনা আপনি ও সত্যের সন্ধান পাবে, বুঝলে? আজ আমি ভট্টাচার্য মশাইয়ের না আসার জন্য আফসোস করতে দীনকৃষ্ণ বলল, গুলের দোকান তাও ভালো, এন্টারটেনমেন্ট দেয় বুড়োটা। আমি চাইলেই একদিন ওর বুজরুকির দোকান বন্ধ করে দিতে পারি, কিন্তু করি না। বুড়ো মানুষ করে খাচ্ছে, খাক। আমি প্রতিবাদ করতে যাব ঠিক এমন সময় হলুদ আর সবুজের স্ট্রাইপ দেওয়া ছাতাখানা বন্ধ করতে করতে ভেতরে ঢুকলেন ভট্টাচার্য মশাই। ঢুকেই ছাতাখানাকে বন্ধ করে দরজার পাশে নামিয়ে রাখতে রাখতে বললেন, আমি কি তোমাকে কোনোদিনও আমার কথা বিশ্বাস করতে বলেছি দীনকৃষ্ণ? ভূত ভগবান আছে কি নেই সে সময় হলেই তুমি তা জানতে পারবে। তবে আমি বিশ্বাস করি, কারণ আমি নিজের চোখে দেখেছি। দোকানের এক কোণে বসে থাকা কাশীনাথ মুখুজ্জে বললেন, ভনিতা ছেড়ে গল্পটা শুরু করো তো হে। তুমি ছাড়া আসর জমে না। দীনকৃষ্ণের কথা বাদ দাও, ও টাকা ছাড়া আর কিছুকেই সত্যি বলে মানে না। ওর কথা ছেড়ে আমাদের দিকে ধ্যান দাও। এখন আমরা যেটা শুনতে চাই তা তোমার অভিজ্ঞতা, একটা ভৌতিক অভিজ্ঞতা। ইতিমধ্যে ধোঁয়া ওঠা এক কাপ চা আর বেগুনি নিয়ে হাজির হয়েছে চাওয়ালা। ভট্টাচার্য মশাই চায়ের কাপে চুমুক দিয়ে শুরু করলেন তার কাহিনী। তখন কর্মসূত্রে আমি আসামে থাকি। আসামের একটা মফস্বল শহরে। সেখানে এক বুড়ো ডাক্তার ছিলেন, নাম তার প্রণব বড়ুয়া। তার কম্পাউন্ডার কাম সেক্রেটারি হিসেবে কাজ করছি।
ডাক্তারবাবুর বেশ সুনাম, দূর দূরান্ত থেকে ডাক আসে, আর ডাক এলেই আমার খানিকটা চিন্তা বেড়ে যায়, কারণ আমাকে ছাড়া আবার এক পাও বের হন না ডাক্তারবাবু। ফলে পথশ্রমে নিজের যেমন কষ্ট হয়, তেমনি থাকে ডাক্তারবাবুর ধ্যান রাখার কষ্ট। তার ছোট ছোট সুবিধা অসুবিধা সব আমাকেই দেখতে হয়। একটু দেরি হলেই উনি বলেন, না বগলা, তুমি আর আমার সেরকম খেয়াল রাখছো না। কতক্ষণ আগে ডেকেছি আর এই এলে, এভাবে কি করে হয়? বিয়ে রেখেছি তো এইসব কাজের জন্যই। না না বগলা, তোমার মনোযোগ কমে যাচ্ছে। তো মালিকের কথার উপর তো আর কথা বলা চলে না। আমি স্মিত হেসে তার অভিযোগকে সমর্থনই করি। পরের বার যে এরকম হবে না তার নিশ্চয়তাও দিই। সত্যি বলতে কি, ডাক্তারবাবু খুবই ভালো মানুষ, তাই তার প্রতি আমার কোনোদিনই কোনো অভিযোগ ছিল না। বরং সব সময় চেষ্টা করতাম যাতে তার কোনো অসুবিধা না হয় সেটা দেখার। একবার ঠিক এরকমই একটা ডাক এলো বিহাং থেকে। বিহাং হচ্ছে ওই চিতলমারির কাছের একটা গ্রাম। এর এক পাশে চলছে ব্রহ্মপুত্র নদ, আর অপর পাশে লাভা খাওয়া অভয়ারণ্য, একেবারে পাণ্ডব বর্জিত। এমন জায়গায় যাওয়ার কথা শুনে আমার তো কি বলবো, একেবারে ভীষণ মন খারাপ। আর যাওয়ার একমাত্র উপায় কি জানো? এটা হচ্ছে খালি গরুর গাড়ি। গরুর গাড়িতে করে ওই ওই পথে যাওয়া মানে শরীরের সব অস্থি সন্ধিগুলো একেবারে আলগা করার ব্যবস্থা করা। সুতরাং সেটা সুখবর, এটা আমার কোনো মতেই নয় আর কি। তো ডাক্তারবাবু আমাকে ডেকে বললেন, বুঝলে বগলা, বড় আতান্তরেই পড়েছি। যার ছেলের অসুখ, সেই সাইকিয়া মশাই আমার বিশেষ বন্ধু। সুতরাং যাব না বলার উপায় নেই। আজ এই বিপদের দিনে যদি ওর পাশে গিয়ে না দাঁড়াই, তাহলে নিজের কাছে কি জবাব দেব বলো তো? আমি বললাম, তাহলে আর দেরি কি, কাল পয়লা ভাদ্র, যাত্রা নাস্তি, তাই আজকেই বেরিয়ে পড়া ভালো। রাস্তা তো আর একদিনের নয়, সুতরাং রাত হওয়ার ভয়, এটা করাটাই একটা অমূলক ব্যাপার। আমি তাহলে সব গোছগাছ করছি। ডাক্তারবাবু মাথা নেড়ে সম্মতি দিলেন। কর্তার ইচ্ছায় কর্ম, যেতে যেহেতু হবে তাই কাল বিলম্ব না করে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম। গরুর গাড়িতে আমরা দুজন, আর আমাদের গাড়োয়ান, তার নাম হচ্ছে তেলচূড়া। সে খুবই সাহসী আর কর্মঠ, না বলতে সে কোনোদিনই শেখেনি। ডাক্তারবাবু একবার হাঁক পারলেই তিলচূড়া এসে হাজির হয়, গাড়ি নিয়ে সে তো তৈরি। তা গ্রাম পেরোতেই একটা অলক্ষণ ঘটল। একটা কালো বিড়াল গাড়ির সামনে দিয়ে বেরিয়ে গেল রীতিমতো র্যাম্পে ওই হাঁটার ভঙ্গিতে। ডাক্তারবাবু বললেন, গাড়ি কাটো তেলচূড়া, আর এগিয়ে যাওয়া ঠিক হবে না। গাড়ি কাটা মানে ওই বলদের ঘাড় থেকে জোয়াল নামিয়ে দেওয়া। সেটাই করা হলো। ডাক্তারবাবু দুর্গা নাম জপ করতে লাগলেন।
আমিও গুরুর দেওয়া সিদ্ধ মন্ত্র জপ করতে লাগলাম। আমার আবার সাধকের দৃষ্টি ডাক্তারবাবু বা তেলচূড়া যা দেখতে পাচ্ছে না, আমি সেটা দেখতে পাচ্ছি। একরাশ কালো ধোঁয়া যেন আমাদের গাড়িটাকে ঘিরে রয়েছে। একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস শোনা যাচ্ছে। একটু পরে গাড়ি জুড়ল তিলচূড়া। আমরা উঠে বসতে গরুর লেজ মূলে পাঁচন দিয়ে মারতে মারতে সে বলল, চাল 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 হোম পা 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 পা। কোনো চিন্তা করবেন না বাবু, এইসব কিছু হয় না। কত বিড়াল পেয়েছি, আমার সামনে দিয়ে কত বিড়াল এলো আর গেল। আমি তখন রাতে ধানের গাড়ি নিয়ে যেতাম, বিড়ালরা রাস্তা পেরলি তখন মা দুর্গারই স্মরণ করতাম, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, বিপদ হলে রক্ষা করো মা। তারপরে গরু ডাকিয়ে নিয়ে সে গাড়ি ছোটাতাম একেবারে ঝড়ের গতিতে। কোনোদিনও কিচ্ছু হয়নি। ডাক্তারবাবু বললেন, কিছু না হলেই ভালো, মানে মানে পৌঁছে গেলেই মঙ্গল। ধীরে ধীরে রাত নেমে আসছে। পথে কোনো লোকজনের দেখা নেই। বহু দূর পর পর গ্রাম। আমি বললাম, কোথাও একটা দোকান পেলে একটু চা খেতাম, কিন্তু যা রাত হয়েছে তাতে তো কোনো দোকান খোলা থাকবে কিনা কে জানে। তেলচূড়া বলল, বাবু, আমারও ভারী চা খেতে ইচ্ছে করছে, দেখি ভগবান কি করেন। ভগবান ডাক্তারবাবু আর তেলচূড়ার কথা শুনলেন। কিছু সময় পরে একটা আলো দেখা গেল। কাছে আসতেই দেখলাম একটা দোকান, চা বিস্কুট আর তেলে ভাজার দোকান। তা আমরা দাঁড়াতেই দোকানের মালিক আমাদের স্বাগত জানিয়ে বলল, হ্যাঁ, আসুন আসুন বাবুরা, এই গরম গরম চা আর বাদাম শশা দিয়ে মুড়ি হবে। এই চাইলে দুটো ভাতও রেঁধে দিতে পারি। খিদে আমারও পেয়েছে। দোকানদারের মুখে ভাতের কথা শুনে বললাম, তা ওই তিনজনের জন্য গরম গরম চা আর একটু মুড়ির ব্যবস্থা করো। ভাতও বসিয়ে দাও, আজ রাতটা এখানেই থাকবো, কোনো অসুবিধা হবে না তো? অসুবিধে কেন হবে বাবু, আমি দোকান ছেড়ে কোথাও যাই না। হ্যাঁ, এই খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করুন। ভেতরে দুটো খাটিয়া আছে, দিব্যি রাত কেটে যাবে। হ্যাঁ, এই আপনারা বসুন বাবুরা, আমি ওই চা চাপাই। আমরা গিয়ে সামনের একটা বেঞ্চিতে বসলাম। ডাক্তারবাবু এদিক ওদিক খানিকটা তাকিয়ে তাকিয়ে দেখছেন। আমি ঠিক জানি এখানে খাওয়া যায় কি না, তা সরেজমিন একটা তদন্ত করছেন। দোকানে দোকানদার আর তার এক কর্মচারী ছাড়া তৃতীয় কোনো প্রাণীর অস্তিত্ব নেই। ঘোলাটে আলোয় তাদের চেহারা পর্যন্ত ঠিকঠাক দেখা যাচ্ছে না। আর ডাক্তারবাবু যেটা দেখছেন সেটাও বোঝা খুব মুশকিল। এই আলোতে খাবারের বাসনপত্র বা চারপাশটা কত পরিষ্কার সেটা বোঝাই একটা কষ্টকর ব্যাপার। বলতে পারো তোমরা সেটা একটা মুশকিলও বটে। তা খানিকক্ষণ পরে মুড়ি আর চা এলো। ভাত চাপিয়ে দিয়ে দোকানদার লাগলেন সবজি রান্নার বন্দোবস্ত করতে, আর তার ফাঁকে ফাঁকে আমাদের সাথে কথাবার্তা বলতে লাগলেন। লোকটার কথায় কিন্তু বাবা বেশ মজেছি আমি, কিন্তু একটা কি যেন অস্বস্তিকর গন্ধ আসছে। সেটা যে কিসের সেটা ঠিক বুঝতে পারছি না। বাতাসটাও বেশ ভারী। আমার তান্ত্রিক নাক বলছে কিছু একটা গন্ডগোল কোথাও নিশ্চয়ই আছে। এমন যখন ভাবছি তখন হঠাৎ করে দোকানদার একটা কথা বলে বসলেন। এই যে পথে চলেছেন তা মোটেই ভালো নয় গো বাবু। আপনি হয়তো সেটারই আভাস পাচ্ছেন। এত রাতে এই পথে না এগিয়ে বেশ ভালো করেছেন। তেনাদের পাল্লায় পড়লে ওই জীবন নিয়ে ফিরে আসা মুশকিল হয়ে যাবে। তেনারা মানে কাদের কথা বলছেন? ভূত? ডাক্তারবাবুর এহেন জিজ্ঞাসায় যেন কেঁপে উঠল দোকানদার। বলল, হ্যাঁ, রাত বিরেতে তাদের নাম করতে নেই বাবু। কখন কি আড়াল থেকে শুনে নেয়। হতসারাগুলো খুব বজ্জাত। ওদের জন্য আমাদের এই মান সম্মান সব চলে গেল।
মাঝে মাঝে ইচ্ছা করে খান কত রদ্দা মেরে ঘাড়গুলো ভেঙে দিই। কথাগুলো এমন ভাবে বলল যেন ভূতের ওনার পাড়ার বখাটে ছেলে। বললাম, ভূতেদের ঘাড় পাবেন কোথায়? হ্যাঁ, কি করব বলুন বাবু, রাগে মাথা ঠিক থাকে না, তাই মনের রাগ মেটাতে ওই যা মুখে আসে বলে দিই। হ্যাঁ, তা বাবুরা, আমার মুড়ি মাখা কেমন লাগলো? ডাক্তারবাবু মনোযোগ দিয়ে মুড়ি খাচ্ছিলেন। তিনি মুখ তুলে বললেন, কার কেমন লেগেছে জানি না, তবে আমার খুব ভালো লেগেছে। ও তেলচূড়া, একটু আলো দেখাও তো, বাইরে যাব। এদিকে তেলচূড়া হেডিকে নিয়ে তৈরি। ডাক্তারবাবু বেরিয়ে গেলেন। দোকানদার বলল তখন, হাওয়ার কি হবে কে জানে, উপদ্রব করবে একজন আর ভুগবো আমি। এ ব্যবসা আর করা যাবে না দেখছি, জীবন চলে গেল। দোকানদারের পিটপিটানি শেষ না হতে হঠাৎ করে একটা চিৎকারের শব্দ পাওয়া গেল। ডাক্তারবাবুর গলা। নির্ঘাত কিছু হয়েছে। টর্চ নিয়ে দৌড়ে গেলাম। সামনে একটা জমাট বাঁধা অন্ধকার। রাস্তা পেরোতে দেখলাম সেই দৃশ্য। ডাক্তারবাবু উবু হয়ে পড়ে আছেন। তার পায়ের কাছে পড়ে আছে তেলচূড়া। তেলচূড়ার মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। পাশে রাখা জলের পাত্রটা হাতে জল নিয়ে মুখে চোখে ছিটে মারতেই দুজনের জ্ঞান ফিরল। তেলচূড়া চোখ খুলেই বলল, ভূত ভূত ভূত। তেলচূড়াকে খানিকটা আশ্বস্ত করে বললাম, কোথাও কিছু নেই, ডাক্তারবাবুকে ধরো, দোকানের ভেতর দিয়ে যেতে হবে, সেখানে বসেই তোমাদের সব কথা শুনবক্ষণ। ডাক্তারবাবুকে ধরাধরি করে দোকানের ভেতরে নিয়ে আসলাম। তেলচূড়া চো চো করে এক ঘটি জল খাওয়ার পর বলল, এখানে আর থাকবো নি বাবু, এখানে আর থাকবো নি, এখানে ভূত আছে। বলে কিনা দোকানে খাবার খেলে কলেরা হয়ে মরে যাবো। ওরে বাবা রে, এরাও মরছে। দোকানদার বেশ খানিকটা বিরক্ত হয়ে বলল, সব ওই ভৌতিক ষড়যন্ত্র বাবু, আমার দোকানটা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করছে ওরা। আমার খদ্দেরদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়, ওই যাতে আমার দোকান উঠে যায়। দোকান উঠে গেলেই ওরা এখানে রাজত্বি করবে। এ আমি হতে দেব না বাবু, হ্যাঁ, জীবন থাকতে হতে দেব না। এতক্ষণে একটু স্বাভাবিক হয়েছেন আমাদের ডাক্তারবাবু। তিনি বললেন, ঠিক ভূত কিনা জানি না, তবে একটা কিছু দেখেছি, একটা কঙ্কাল। আমার কাঁধে হাত রেখে বলল, কতগুলো সুই লাগালে মরা বেঁচে ওঠে ডাক্তার? হাড়ের শীতল স্পর্শ আর কোটরাগত চক্ষুর জ্বলন্ত চাহনি দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যা দেখেছি বা শুনেছি সবটাই হ্যালুসিনেশন কিনা কে জানে। গল্প গুজবের মধ্যেই দেখি খাবার রেডি হয়ে গেছে। খেতে বসলাম। তেলচূড়াও ভয় ভয় করে খানিকটা খেতে বসলো। তবে খেতে খেতে প্রাণ ভরে প্রশংসা করলো দোকানদারের। এমন রান্না আগে কখনো খায়নি তেলচূড়া, যেন অমৃত। খাওয়া দাওয়ার পর আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। ভোর ভোর বেরিয়ে পড়তে হবে, রাস্তা এখনো অনেক। ঘুম ভাঙলো তেলচূড়ার ডাকে। তেলচূড়া ঠেলা মারছে আর বলছে, এই আমি তোমাদের কালকে বলেছিলাম কালকে এ জায়গা ঠিক নয়, তো তখন তোমরা আমার কথা শুনলে না। একেবারে চোখ মেলে দেখুন, একটিবার চোখ মেলে দেখো, একটিবার চোখ মেলে দেখো কি কাণ্ড কি হতিছে। দেখো দেখো, তোমরা একবার দেখো। চোখ খুলতেই যা দেখলাম তা দেখে আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। কোথায় দোকান? এখানে তো কিছুই, মানে চারপাশে দোকানের কোনো চিহ্ন নেই। আমরা এতক্ষণে শুয়েছিলাম একটা ঢিবির ওপরে। ঢিবির ওপর ইতস্তত ছোট ছোট ঝোপঝাড়,
এর মধ্যে খানিকটা আকর আর বুনো বেগুনের গাছই বেশি। সেসব ঝোপের ওপর খালি ঘি, করলা আর বুনো কিন্দুরি লতা উঠেছে। ডাক্তারবাবু বললেন, আর এক দণ্ড এখানে নয় বগলা, তেলচূড়া, তুমি গাড়ি জোড়ো, এ ভূতসিনী জায়গা। আমি বললাম, আপনিও তাহলে ভূতের বিশ্বাস করেন? ডাক্তারবাবু আমার কথা শুনে বললেন, ভূত ভগবানে সবাই বিশ্বাস করে, তবে তোমাদের মতো আমাদের বিশ্বাস অটল নয়। কখনো সখনো সেই বিশ্বাসে ভাটা পড়ে, বিপদে পড়লে সে বিশ্বাস আবার জোরালো হয়। বলেই তিনি হাসলেন। আমিও হেসে ফেললাম। তিলছুড়া ততক্ষণে গাড়ি জুড়ে দিয়েছে। গাড়ি চলতে লাগলো। সারা রাত আরাম করার পর বলদ দুটো একেবারে চনমনে হয়ে উঠেছে। বেশ হাঁটছে তারা। ঘন্টা দুয়েক পর ডাক্তারবাবু আবার বললেন, একটু চা হলে ভালোই হতো, কিন্তু কাল রাতে যা ঘটলো তারপর আর কারোর ওপর ভরসা করা যায় না। ডাক্তারবাবুর কথার মধ্যে কোনো অযৌক্তিক কিছু নেই। মানুষ এমনটাই করে আসছে। একেবারে নাস্তিক লোক হঠাৎ করে কেমন যেন একটু আস্তিক হয়ে ওঠে। আবার চরম আস্তিক লোকও নাস্তিকতার চরম শিখরে পৌঁছে যায়। নাস্তিকদের একটা কথা আমার খুব ভালো লাগে, যাকে কোনোদিন দেখিনি তার জন্য যারা আমার আশেপাশে থাকে তাদের সঙ্গে হিংসা শত্রুতা করতে যাব কেন, তাই নয় কি? তো গাড়ি তো বেশ চলছিল দুলকি তালে। হঠাৎ করে একটা জায়গায় এসে থেমে গেল। ডাক্তারবাবু গাড়ি হতেই চেঁচিয়ে উঠলেন, গাড়ি থামালি কেন? আবার কোনো বিপদে পড়তে চাস নাকি? এমন এক রাস্তা, পদে পদে ভূত আর পিশাচ, এ পথে কি মানুষ আসে? বেশ বিরক্ত হয়ে খানিকটা গজগজ করতে লাগেন ডাক্তারবাবু। তেলচূড়া খানিকটা বেশ বিরক্ত গলাতেই বলে বসলো, গরু দুটি আর জাতি চাইছে না গো বাবু। পাঁচনের বাড়িতে পিঠ ফাটিয়ে দিলাম, লেজ মুলে দিলাম, এক পাও ওরা নড়ে না হাতের ছেড়ে গুলো। নিশ্চয় নিশ্চয় কিছু একটা দেখে ভয় পেয়ে গেছে গো। অবলা পশুর আবার তেনাদের দেখি পায়, তেনাদের দেখতেই পায় গো। ডাক্তারবাবু এবার বেশ ঘাবড়ে গেলেন। তিনি বললেন, যেভাবেই হোক এগিয়ে যেতেই হবে। তুই আরেকবার চেষ্টা কর তেলচূড়া। ও বগলা, তুমি একবার নেমে দেখো তো। তো গাড়ি থেকে তো নামলাম। এদিকে তিলচূড়াও যথেষ্ট প্রয়াস করছে, কিন্তু গরু দুটো আর এক পাও এগোলো না। তিলচূড়াকে বললাম, গরুর কাঁধ থেকে জোয়ালটা নামিয়ে দাও, আমি মন্ত্র পড়ে দিচ্ছি, যাই থাকুক তোমার গরু হাঁটবে। কাঁধ থেকে জোয়ালটা নামিয়ে দিল তিলচূড়া। আমি গরু দুটোর কানে মন্ত্র ফুঁকে দিলাম। এরপর আবার জোয়াল চাপাতেই গরু দৌড়তে লাগলো। অনেক কষ্টে আমি আর তিলচূড়া গাড়িতে উঠলাম। ডাক্তারবাবু তো তখন ভয়ে চিৎকার শুরু করে দিয়েছেন। গাড়ি আবার চলতে শুরু করলো। অনেকটা রাস্তা পেরিয়ে গেলাম নির্বিঘ্নে। বিকেল হয়ে আসছে। খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে আসছে বেলা। রাতের বেলা কোথাও বিশ্রাম নিলে বেশ ভালোই হতো, কিন্তু কাল রাতে যা ঘটেছে তাতে আর কিছু বিশ্বাস করা যায় না। কোথায় আবার অশরীরা সব ঘাপটি মেরে বসে থাকে তা কি কেউ বলতে পারে? একটা মাঠের সামনে আসতেই আবার একই অবস্থা। বলদ দুটো দাঁড়িয়ে পড়ল। ডাক্তারবাবু সব দেখে শুনে আবার বললেন, এভাবে হবে না হে, এখানেই বিশ্রাম নিয়ে নেওয়া যাক। রাত হয়ে আসছে, যা দেখছি তাতে রাতটা এখানেই কাটাতে হবে। সঙ্গে যা খাবার আছে তাতে রাতটা চলে যাবে।
আমি বললাম, সঙ্গে খাবার যথেষ্টই আছে ডাক্তারবাবু, দিন তিনেকের খাবার, তবে রাস্তা আবার বেশি নেই। কাল সকালে গাড়ি ছাড়লেই আমরা দুপুরের বহু আগে বিহাং পৌঁছে যাব। ডাক্তারবাবু আমার হাত ধরে গাড়ি থেকে নেমে এলেন। তেলচূড়া বলল, বাবু খুব খিদে পেয়েছে, দেন তো কিছু খাবার। একটু এই কখন থেকে খেয়ে বেরিয়েছি, কিছু খাবার দেন দেখিনি। ডাক্তারবাবু খানিকটা ধমক দিয়েই বললেন, রাক্ষসী বেলায় খাবো খাবো করছিস? তোর পেট না প্যাঁটরা? ডাক্তারবাবু একটু সরে গিয়ে বসতেই আমি তিলচূড়াকে বললাম, ডাক্তারবাবুর কথায় কিছু মনে করো না, বয়স হলে মানুষ একটু মন খিটখিটে হয়। তুমি আড়াইটায় বসো, আমি খাবার আনছি। গাড়ির ভেতর থেকে খাবার বার করলাম। খাবার বলতে শুকনো খাবার, যেগুলো দিন চারেক ঠিকই থাকবে, নষ্ট হবে না। কিছু ফল আর মিঠাই এনে তিলচূড়াকে দিয়ে বললাম, এখন এই খাও, একটু পরে স্টোভ জেলে লুচি ভাজবো, সঙ্গে আলুর দম আর ছোলার ডাল করবো, একটু সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, আমিও তোমার সাথে বসবো, দুজনই মিলে তাড়াতাড়ি হয়ে যাবে ক্ষণে। কখন চুপিসারে এসে দাঁড়িয়েছেন ডাক্তারবাবু আমি সেটা দেখতে পাইনি। তিলচূড়া ডাক্তারবাবুকে দেখে ভয়ে অস্বস্তিতে কেমন একটা করতে লাগলো। ডাক্তারবাবু সেদিকে কোনো ভ্রুক্ষেপই করলেন না। ছোলার ডাল আর আলুর দম হয়ে গেলেও লুচি বানাতে শুরু করলাম। ডাক্তারবাবু বসলেন ভাজতে। হঠাৎই দূর থেকে একদল লোকের চিৎকার কানে এলো। দেখলাম কতগুলো লোক মশাল হাতে চিৎকার করতে করতে এদিকেই আসছে। ভয়ে পিলে শুকিয়ে গেল। শুকনো মুখে বললেন ডাক্তারবাবু, ডাকাত নয় তো? একখানা গরম লুচি ছিঁড়ে ছিঁড়ে মুখে ভরতে ভরতে তিলচূড়া বলল, হতেও পারে, তবে ডাকাত হলে কোনো ব্যাপার নেই। আমার ঠাকুরদা একাই 10-10টা ডাকাতরে একেবারে মেরে ফেলেছিল। আর নাতি মারে গুল। কথা না বলে চুপচাপ শোনো তো, কি বলে লোকগুলো। কান পেতে শুনতে লাগলেন ডাক্তারবাবু। যেটুকুনি কানে এলো তাতে বেশ কতগুলো লোক কাউকে তেড়ে আসছে, মেরে ফেলবে সম্ভবত, আর যাকে মেরে ফেলবে তাকে অন্ধকারে ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকগুলো আমাদের হৃদস্পন্দন খানিকটা বাড়িয়ে দিয়ে ক্রমশ কাছে এগিয়ে আসতে লাগলো। একদম পাশ দিয়ে দৌড়ে বেরিয়ে গেল একদল। আমাদের যেন একদমই গ্রাহ্য করলো না। আমাদের পাশ দিয়ে মনের দিকে চলে গেল, হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি ডাক্তারবাবুকে বললাম, কি আপদ বলো দেখিনি, একেবারে ভূত নাহলে একেবারে ডাকাত, নেহাত রোগী মরো মরো, তাই যাচ্ছি, না হলে এইভাবে ডান হাতে করে যাওয়ার কোনো মানে হয় না। নাও তাড়াতাড়ি হাত চালাও, মরার আগে একটু উদর পূর্তি করে নি, মুখের খাবার ফেলে মরলেও তো আবার মরে শান্তি পাবো না। তো গরম গরম লুচি আর ছোলার ডাল, তার সাথে আলুর দম আর দুধের পেড়া একেবারে জমে গেল। তিলচূড়া বলল, যোগী বাড়িতে এমন খাইনি বাবু, একেবারে অমৃত। Can I get some food, বাবু? একটা ট্যাঁস আওয়াজ শুনে খানিকটা মুখ তুললাম। দেখলাম এক সাহেব দাঁড়িয়ে আছে আমাদের সামনে। এই অবস্থায় গ্রাস আর মুখে তুলি কি করে বলো বাছা? কতগুলো লুচি আর তরকারি একটা প্লেটে করে এগিয়ে দিলাম। সাহেব প্লেটটাকে খানিকটা টেনে নিয়ে খেতে শুরু করলেন। বহুদিনের খিদে যেন আজ পরিতৃপ্তি পাচ্ছে। তা ঘটনার আকস্মিকতায় ভালো করে সাহেবকে লক্ষ্য করিনি। সাহেবের গাল ভর্তি দাড়ি, পরনের কাপড় ছেঁড়া, ওই যে টুপিখানা থাকে সেইটার ছাদটুকুও নেই। হেরিকেনের আলোতে ঠিক মতো বোঝাও যাচ্ছে না। দিনের বেলা হলে স্পষ্টই বোঝা যেত যে সাহেব কারোর হাতে আড়ং ধোলাই খেয়েছে। গাল আর কপালের বেশ কিছু কিছু জায়গায় ক্ষত এখনো টাটকা।
গায়ে ময়লার মাটি লেগে আছে। সাহেব আবার লুচি চাইলেন। বেশ কয়েকটা লুচি দিলাম। তেলচোরা সাহেবের দিকে খানিকটা রাগ রাগ চোখ করে তাকিয়ে বলে বসলো, গা না বস্তি লুটেরা হাজির, কত খায় মানুষে। আমি বললাম, ওরকম বলে না তেলচোরা, অতিথি নারায়ণ, খেতে দিয়ে ওরকম বলাটা পাপ। এই নারায়ণ নয়, একেবারে নর রাক্ষস, এত খায় মানুষে। আমি তো জানতাম সাহেবরা কাঁটা চামচে করে একটুখানি খায়। এ তো সবই দেখতি সবার ভাগের লুচি একেবারে শেষ করিয়ে দেবে। খুব লজ্জা লাগছিল আমার। সাহেবকে বললাম, ও ওই রকমই, পেট ছাড়া কিছু বোঝে না, ওর কথায় কিছু মনে করো না সাহেব। কিন্তু আপনার এইরকম অবস্থা কি করে হলো? খানিকটা ম্লান হেসে সাহেব বললেন, কুছ লোগো কুছু ডাকাত আমাকে মারতে আসিয়াছে। উহারা চেষ্টা করছিল, বাট পারে নাই। আমি লাইফ সেভ করতে পারিয়াছি, উহাদের আমি ছাড়িব না। আগে তো নিজেকে বাঁচাও, তারপর ওদের কথা ভাববে। খাওয়া দাওয়া সেরে চুপটি করে গাড়ির ভেতরে বসো গিয়ে। ওরা যদি ফিরে আসে আর আমাদের সাথে তোমাকে দেখে, তাহলে চারটে লাশ এখানে পড়ে থাকবে। বললাম, ঠিকই বলেছেন ডাক্তারবাবু, ওদের হাতে তো লাঠি সোটা দেখলাম। ওরা খুন করার জন্যই খোঁজ করছে সাহেবের। না সাহেব, আপনি চটপট খাওয়া দাওয়া সেরে গাড়িতে গিয়ে বসুন। খাওয়া সেরে রুপিটা বগলে ভরে নিয়ে গাড়ির ভেতরে ঢুকে বসলেন সাহেব। বাইরে ঠান্ডা থাকায় আমরাও গিয়ে বসলাম। ডাক্তারবাবু সাহেবকে বললেন, কিন্তু কোথায় থাকেন তা তো বললেন না। মুখে খানিকটা ম্লান হাসি খেলিয়ে সাহেব বললেন, আমি বহুদিন ধরে ইয়াখানেই থাকি। কুছ দূরে আমার একটু কটেজ আছে, বিবি আছে, নৌকার আছে, আই মিন সার্ভেন্ট। তারপর সাহেব যা বললেন তার মর্মার্থ হচ্ছে এইরকম। সাহেবের নাম হচ্ছে টিমোথি জনসন। সাহেবও একজন ডাক্তার, আর উনিও চলেছেন বিহার। ওখানে একটা রোগী নাকি মরো হয়ে রয়েছে, কিন্তু রাস্তাতেই পড়েছেন ডাকাতগুলোর পাল্লায়। পালকির বেয়ারারা সব ছুটে পালিয়েছে বিপদ বুঝে। একটুর জন্য বেঁচে গিয়েছেন সাহেব। বেশ শৌখিন লোক তো মশাই আপনি। গরুর গাড়ির মতো নিরাপদ বাহন থাকতে পালকিতে আসার কোনো মানে হয় কি? তাছাড়া এখন তো আর তেমন পালকি চড়েও না কেউ। একটা মোটর গাড়ি কিনে নিলেই তো পারেন। সাহেব ডাক্তার যখন, তখন আয় ইনকাম নেহাত কম নয়। বেশ রসিয়ে বললেন ডাক্তারবাবু। সাহেব শুকনো মুখে বললেন, ও বি ঠিক বাত আছে, ওয়েল সেড। কিন্তু ডক্টর, আমার এখনো বহুত ভুগ আছে, ওর কিছু খাবার দিবে? এই সাহেবকে নিয়ে তো খুবই মুশকিল। তিলচূড়ার কথাই ঠিক। জগতের খিদে নিয়ে হাজির হয়েছেন সাহেব। অগত্যা খাবারের বুচকা, হাতে কয়েকটা মোয়া, কিছুটা মিঠাই আর বেঁচে যাওয়া আলুর দম শাল পাতা থালায় করে দিলাম। সাহেব ততক্ষণে গোগ্রাসে গিলতে শুরু করেছে। এমন খাওয়া তো রাক্ষস বা ভূতে পাওয়া লোকই খেতে পারে। আমি আবার খানিকটা মজা করেই বললাম, ভূতে ভয় করো নাকি সাহেব? মুখ না তুলেই সাহেব বললেন, ঘোষ্ট, হ্যাঁ বিশ্বাস আছে, আই ডিপলি বিলিভড। এবার ধরুন আপনি বিশ্বাস করে আমাদের হাত থেকে খাবার খেলেন, গল্প করলেন, কিন্তু শেষে দেখা গেল বহু বছর আগেই আপনারা মারা পড়েছি এই মাঠে। আমরা মানুষ নই, এভিল স্পিরিট। আমাদের কথাগুলো শুনে মুখ তুললেন সাহেব। মুখ থেকে লুচির টুকরোটা পড়ে গেল।
ডাক্তারবাবু আমাকে খানিকটা ধমক দিয়ে বললেন, কেন মিছিমিছি ভয় দেখাচ্ছ লোকটাকে? যদি হার্ট ফেল করে কবে বুদ্ধি হবে তোমার? আমারও খুব খারাপ লাগলো, একদম বলা হয়নি, মুখ নামিয়ে বসে থাকলাম। সাহেব বললেন তিনিও নাকি ভূত হতে পারেন, বলেই খানিকটা খিলখিল শব্দে হেসে উঠলেন। আমার আরো লজ্জা করতে লাগলো। ভয় দেখাতে গিয়ে এমন অপ্রস্তুত হব সে আমি জন্মেও ভাবিনি। এরপর সাহেব বললেন, ভূত জানি না, তবে কিছু নামাক হারাম স্টোরি জানি। মাই কালিক টম ওদের পাল্লায় পড়িয়াছিল, টম্বি আসিয়াছিল এই পথে। তারপর সাহেব খানিকক্ষণ পরে শুরু করলেন তার গল্প। সময়টা শ্রাবণের সংক্রান্তি। বৃষ্টি না কমলেও আকাশে মেঘের কমতি নেই, আর সেই মেঘ ভেদ করে নাকি উঁকি দিয়েছে এক ফালি চাঁদ। সাহেবকে নিয়ে একদল বেহারা চলেছে হুনহুনা শব্দ করে। ভেতরে বসে বসে আকাশ পাতাল ভাবছেন আমাদের টম সাহেব। চিন্তা তার একটা নয়, চিন্তা অনেক। যে রোগীকে দেখতে যাচ্ছেন তার অবস্থাও বিশেষ ভালো নয়, সে যে কোনো সময় যা খুশি হয়ে যেতে পারে। আর তার সাথে আরেকটা চিন্তাও তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা হলো বাজার সরকারের কথা। বাজার সরকার এমিলি সম্বন্ধে যা যা বলেছেন তা যদি সত্যি হয় তাহলে সেটা খুবই চিন্তার ব্যাপার, আর যদি মিথ্যা হয় তাহলে বাজার সরকারের রেহাই নেই, কুকুরের মতো গুলি করে মারবেন সাহেব। মনটা যেন কেমন হয়ে গেল, হঠাৎ সবকিছুতে যেন ওনার তিতো তিতো লাগতে লাগলো। সবকিছু, সমাজ, সংস্কার, সংসার, সবকিছু। আর ঠিক তখনই মাঠের কাছে এসে হঠাৎ করে নাকি ওনার পালকিটা থেমে যায়। পালকি থেকে নেমে সাহেবের মেজাজ সপ্তমে চড়ে গেল। তিনি পালকির দরজা থেকে মুখ বাড়িয়েই বলেছিলেন, হে ব্লাডি নেটিভ, থামলে কেন? পাচালাও। বৈশা বৈশা খাইতে খাইতে তোমাদের ফ্যাট জমিয়া গেছে, একটাকে কুত্তকে মাফিক মারব। অন্যদিন হলে খানিকটা কথা না বাড়িয়ে হয়তো গতি বাড়াতে পারতো বিয়ারারা, কিন্তু আজ আর তা হলো না। ওরা মাথার গামছা খুলে নিজের মনে খানিকটা ঘাম মুছছে। সাহেবের দিকে নাকি তাদের কোনো খেয়াল নেই। এদিকে সাহেব বেশ বুঝতে পারছে যে সব ওরা করছে খানিকটা ইচ্ছে করেই। বেটারা খানিকটা বিয়াদপ হয়ে উঠেছে। সাহেব খানিকক্ষণ বাদে আবার হাঁক ছাড়লেন, ইউ স্কাউন্ডেল, আমি তোমাদের। সাহেবের কথা শেষ হলো না। বিয়ারাদের সর্দার সাহেবের দিকে খানিকটা ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলল, আমরা রাঁটি করবে সাহেব, এখন যা করার আমরাই করব। কি যে হতে যাচ্ছে তা তুমি বুঝতে পারছো না সাহেব। কি হইতে যাইতেছে? সাহেবের হাত পা যেন হঠাৎ করে খানিকটা ঠান্ডা হয়ে এলো। কিছু একটা অঘটনের আঁচ পেয়েছেন তিনি। প্যান্টির সাথে থাকা খাপ খুলে পিস্তলটা বার করলেন। সেফটি ক্যাচ খুলে ফায়ারও নাকি করেছিলেন, কিন্তু কিছু হলো না। পিস্তলে তো গুলি নেই। খানিকটা হো হো করেই হেসে উঠল বিয়ারাদের দল। সর্দার বলল, জানমালের দায়িত্ব নিজের নিজের সাহেব, পারো তো পালিয়ে যাও, একটা সুযোগ তোমাকে দিচ্ছি। সাহেবের শরীরে ব্রিটিশ রক্ত, অপমান সহ্য করা তার আবার ধাতে নেই। তিনি খানিকটা তড়িৎ গতিতে নেমে বিয়ারেদের একটা লাঠি নিয়ে ঢুকে দাঁড়ালেন। কিন্তু সে আর কতক্ষণ। সাহেবকে ঘিরে ধরল বিয়ারারা। সাহেব একবার এক বিয়ারার মাথায় লাঠির বাড়ি মেরে চিৎকার করে বললেন, হে ব্লাডি! বিয়ারাটির মাথা থেকে গল গল করে রক্ত ঝরতে লাগলো। আর সেটা দেখেই সাহেবের প্রতি সর্দারের মাথা গেল গরম হয়ে। সে তার কোমর বন্ধ থেকে একটা ছুরি বার করে ঢুকিয়ে দিল টম সাহেবের বুকে। আর্তনাদ করে পড়ে গেলেন সাহেব।
বিয়ারারা খল খল করে হাসতে লাগলো। সে হাসি যেন একটা মৃত্যুকালীন মুমূর্ষুর পাশে দাঁড়িয়ে জমদূতের হাসি। সাহেব কোন রকমে উঠে দৌড়তে লাগলেন। বিয়ারাতে সর্দার খানিকটা চেঁচিয়ে বললেন, ধর ধর ওকে ধর, দেশে ফিরলে বিপদ হয়ে যাবে। মেম সাহেবের কাছে টাকা নিয়েছি, না মানলে বেইমানি হয়ে যাবে, ধর। পিছু নিল বিয়ারারা। অনেক খোঁজাখুঁজির পর জঙ্গলের ভেতরে একটা চাকলদা গাছের তলায় ধরে ফেলল সাহেবকে। পূর্যপুরি ছুরি চালাতে লাগলো। মরার আগে বিয়ারাদের মুখে সাহেব শুনলেন তার স্ত্রীর কীর্তি। সার্জেন্ট রসকে বিয়ে করতে পথের কাঁটা সরিয়ে দিল এমিলি। বাজার সরকার ঠিকই বলেছিল। তবে বিয়ারারাও ফেরেনি। যারা সাহেবের মৃতদেহ উদ্ধার করেছিল তারাই বিহারাদের পেয়েছিল খানিকটা মৃত অবস্থায়। প্রত্যেকেরই কপালে একটা গোল টিপের মতো ক্ষত চিহ্ন। তাহলে কি সাহেবের ভূতি? এর কোনো উত্তর বাবা আমি দিতে পারবো না। উত্তর আর খানিকটা মিলবেও না কোনোদিনও। গল্প শেষ হতেই আমি বললাম, আর এমিলির কি হলো? সাহেব বিষণ্ণ গলায় বললেন, একটু সালেও এ মাঠ আর জঙ্গল হইতে বেরোতে পারলাম কই? মানে? আমি আর ডাক্তার বাবু একসাথে প্রশ্ন করলাম। সাহেব কোনো উত্তর দিলেন না। ধীরে ধীরে গাড়ি থেকে নেমে গেলেন। তারপরে মিশে গেলেন অন্ধকারে। এদিকে সকাল হয়ে এসেছে। তেলচূড়া গাড়ি জুড়ে দিল। ভালো করে জমিয়ে বসতে গিয়ে চোখে পড়ল গাড়ির পিছনের অংশে পাতা খড়গুলোর উপর। একটা কালচে লাল তরলে ভিজে আছে খড়গুলো। রাতের বেলা টিমথি সাহেবই তো সেখানে বসেছিলেন। তাহলে কি? ডাক্তারবাবু বেশ গম্ভীর গলাতেই বললেন, আচ্ছা বগলা, তিমথিকে তো টম বলেই ডাকা হয়, তাই না? আমি আর কিছু বলার মতো অবস্থায় নেই। যা বোঝার বুঝে গেছি। বললাম, হ্যাঁ ডাক্তারবাবু, ও তুলচূড়া, তাড়াতাড়ি গরু দুটোকে ডাক বাবা। দিনের আলো থাকতে থাকতে জায়গাটা পেরোতে হবে। কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। এরপরে আবার কোনো গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততদিনের জন্য নমস্কার।